এজমা আমাদের বাংলাদেশে একটা বিশেষ জনস্বাস্থ্য সমস্যা। আমাদের দেশে প্রায় 70 লক্ষ মানুষ এজমা বা আমরা হাঁপানি বলে ভুগছে, এবং এদের বিরাট একটি অংশ হলো শিশু এবং বৃদ্ধ। এই অসুখটি যে কোনো মানুষের যে কোনো বয়সেই হতে পারে। আমাদের অনেকেই কিন্তু এই রোগে আসলে সাফার করতেছে, কিন্তু একটা জিনিস সত্য যে এটা কোনো ইনফেক্টিভ রোগ না। এটা সাধারণত অ্যালার্জি এবং এই ধরনের প্রবলেম, এনভায়রনমেন্টাল আবহাওয়াজনিত প্রবলেম থেকে এই রোগের সৃষ্টি। এই রোগ গুরুত্ব কোনো সময় একটা কমে দেখা উচিত না, বিকজ সিভিয়ার একটা মাত্রাতিরিক্ত হাঁপানি, হার্ট অ্যাটাকের মতো সিভিয়ার অনেক সময় এই রোগ মৃত্যুর কারণ হয়ে থাকে। এই রোগের নিয়ন্ত্রণ আমরা যেটা বলছি যে আজকে যে আপনার হাঁপানি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের চেয়ে সম্পূর্ণ আলাদা। এবং এজমার মেইন প্রবলেম হলো ধুলাবালি, ধোঁয়া, ঠান্ডা বা এনভায়রনমেন্টাল ইফেক্ট, যার পর আমাদের কারো কোনো হাত নাই। এরকম পরিস্থিতিতে এজমাটা কন্ট্রোল নির্ভর করে রোগীর সঠিক পদক্ষেপ নেওয়ার উপর এবং রোগীর স্বাস্থ্য শিক্ষা আছে কিনা সেটার উপরে। আমাদের দেশে অনেকেই জানে না যে আমাদের দেশে এজমা বা হাঁপানির অনেক উন্নত চিকিৎসা আছে, কিন্তু এইরকম পরিস্থিতিতে হাঁপানি নিয়ন্ত্রণ নির্ভর করে রোগীর সচেতনতা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার উপর। আমাদের অ্যাসোসিয়েশন এজমা রোগীদের সতর্ক এবং সচেতনতার জন্য কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, এবং সে এজমার সম্বন্ধে সে জানবে যে এজমা কী ধরনের অসুখ এবং কখন কী ধরনের পদক্ষেপ নিতে হয়। একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে এজমা আসলে কি, যে এজমা এমন একটা অসুখ যে তাদেরই যাদের শ্বাসকষ্ট, অ্যালার্জেন বা ইরিটেন্সের প্রভাবে স্পর্শকাতর হয়ে যায়, এবং এই স্পর্শকাতর শ্বাসনালীতে যখন এই অ্যালার্জেন বা ইরিটেন্ট ঢোকে তখন এই শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত হওয়ার ফলেই শ্বাস প্রশ্বাসে কষ্ট অনুভব হয় বুকের ভিতর। এটা আটসাট ধরনের চাপ অনুভূত হয়, রোগীর বারবার কাশি হয় এবং নিঃশ্বাস নিতে এবং ছাড়তে কষ্ট হয়। এই ধরনের অবস্থাকে আমরা সাধারণত বারবার এই উপসর্গগুলো যখন দেখা দেয় তখন আমরা এটাকে আমরা হাঁপানি বলি। হাঁপানি কেন হয় এটা সঠিক কারণ আজ পর্যন্ত জানা যায় নাই। যেগুলোকে কারণ বলা হয় সেগুলো হাঁপানির জন্য উত্তেজক বা ট্রিগার ফ্যাক্টর। এই ট্রিগার বা উত্তেজককে হাঁপানির কারণ হিসেবে অনেক সময় আইডেন্টিফাই করা হয়। আমরা অনেক সময় রিস্ক ফ্যাক্টর ইংরেজিতে বলা থাকি বা ঝুঁকি ফ্যাক্টর। সবচেয়ে উল্লেখযোগ্য যে সমস্ত জিনিস আছে তার মধ্যে আছে মাইন্ড নামক এক ধরনের খালি চোখে দেখা যায় না এক ধরনের কীট বা ক্যারিডস ইংরেজিতে আমরা বলি। তারপরে বিভিন্ন ধরনের অ্যালার্জেন, তারপরে আছে ফুলের পরাগরেণু, পাখির পালক, জীবজন্তুর পোষক, কিছু কিছু খাবার জিনিস আছে এবং কিছু কিছু ওষুধ। এই জিনিসগুলোতে ছোটবেলায় অনেকের ওই আমরা বলি প্রাইমারি সেন্সিটাইজেশন। এই অ্যালার্জেনগুলো জন্মগতভাবে যাদের একটা অ্যালার্জি বা টেন্ডেন্সি আছে, আমরা বলি রেসপন্সিবল একটা অ্যালার্জিক জিন বা অ্যাটোপিক জিন। এই জিন যাদের শরীরে আছে তাদেরই যে সমস্ত অ্যালার্জেনের নাম উল্লেখ করলাম, এইগুলোতে একটা সংবেদনশীলতা, ইনিশিয়াল সেন্সিটাইজেশন আমরা বলি হয়, এবং তার এই সমস্ত জিনিসের এগেনস্টে তার শরীরে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয় আমরা বলি ওই অ্যালার্জেনের এগেনস্টে। এবং এই পার্টিকুলার যে সংবেদনশীল যে লোকটার ইনিশিয়াল সেন্সিটাইজেশন হয়, এরই সেকেন্ড টাইম এর পরবর্তী প্রতিবারই অ্যালার্জেন যখন ঢুকবে তার শ্বাসনালীতে কষ্ট হবে। তো এই ধরনের জিনিসটা যাদের জেনেটিক টেন্ডেন্সি আছে তাদের হয়। একবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে তারপর ডিফারেন্ট ইরিটেন্টস আছে, যেমন ধরুন না যখন মেয়েরা পাক করে বা বিভিন্ন ধরনের আমরা মশার ওষুধ ইউজ করি বা বিভিন্ন ধরনের ইরিটেন্টস দ্বারা ময়দা, আটা, সমিল এই সমস্ত জিনিসে কাজ করে, এই সমস্ত ইরিটেন্ট ঢুকে এবং এই সমস্ত ইরিটেন্ট সংস্পর্শে গেলেই যে অ্যাজমাটিক যাদের টেন্ডেন্সি আছে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তাদের ইনিশিয়াল সেন্সিটাইজেশন হয়। এছাড়া আরও উল্লেখযোগ্য কিছু জিনিস আছে যে যেমন যাদের অ্যাজমার একটু প্রভাব আছে, তারা বেশি হাসলে, বেশি কান্নাকাটি করলে, অনেক সময় শ্বাসকষ্ট, দৌড়াদৌড়ি করলে শ্বাসকষ্ট শুরু, এদেরকে আমরা এক্সারসাইজ ইন্ডাস্ট অ্যাজমা বলে থাকি। মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলোর থেকে কিন্তু অনেকের আবার অ্যাজমা বাড়ে দেয়। এই জন্য অ্যাজমাকে অনেক সময় আমরা একটু সাইকোসোম্যাটিক ইলনেস আমরা বলে থাকি, যে অতিরিক্ত আবেগ, উৎকণ্ঠা এবং বেশি হাসি, বেশি কান্না, এই সমস্ত জিনিস থেকে অ্যালার্জি হয়ে থাকে।
এই সমস্ত অ্যালার্জি আমরা যাদের এই সমস্ত প্রবলেম থেকে হয় তাদের বারবার যদি শ্বাসকষ্ট দেখা দেয় এবং মুখে চাপ অনুভূত হয় এবং কাশি হয়, আমরা এগুলোকে হাঁপানি বলে আমরা সাধারণত ধারণা করে থাকি এবং এরপরে আর কিছু পরীক্ষা নিরীক্ষা করে যে তার হাঁপানি সেটা আমরা এখানে কনফার্ম করে থাকি। আমাদের এই যে এজমা সেন্টার এই সমস্ত হাঁপানি রোগীদের কষ্ট নিরাময়ের জন্য কন্টিনিউয়াস আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এসেশনের স্লোগান হলো যে প্রশান্তি প্রশ্বাস আমাদের প্রয়াস। আমরা এই মহান কর্মপ্রয়াস আমাদের এদেশের অসহায় মানুষের কল্যাণের জন্য আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। এদেশের প্রতিটি এজমা এবং বক্ষব্যাধি রোগীদের সুচিকিৎসা করা এবং সুচিকিৎসা নিশ্চিত করা, এই জন্য আমরা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি এবং আমাদের এজমা অ্যাসোসিয়েশন এই দেশের মেইনলি শ্বাসকষ্টের রোগী এবং এজমা সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট কমানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 1995-এ। এর শুরুতে বক্ষব্যাধি হাসপাতাল চত্বরে একটা জাতীয় এজমা সেন্টার নিয়ে কার্যক্রম খুব কম পরিসরে শুরু করা হয় এবং সেদিনের এই এজমা যে সেন্টার রয়েছে পরবর্তীতে 1996 সালে একটা কার্যক্রম নেওয়া হয় এজমা সেন্টার প্রতিষ্ঠার সরকারের তরফ থেকে এবং পরবর্তীতে আমাদের এই বর্তমানে জাতীয় এজমা সেন্টার তখনকার গভর্নমেন্টের ইনিশিয়েটিভে শুরু হয় এবং বর্তমান গভর্নমেন্টের সময় সে পূর্ণতা লাভ করে এবং সব ধরনের এজমা রোগ নির্ণয়ের অ্যাপ্লায়েন্সেস রোগ নির্ণয়ের ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে আছে এবং এজমার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা এখানে আছে। আমরা এজমা চিকিৎসার জন্য এই বিল্ডিংটা শুধু এজমা রোগীদের জন্য এখানে সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা আছে এবং আমরা কন্টিনিউয়াসলি সেবা দিয়ে যাচ্ছি এবং দিন সারা দেশ থেকে এখানে লোকজন আসতেছে এজমা রোগের চিকিৎসা নিতে, এজমা রোগ সম্বন্ধে জানতে এবং আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে নিয়মিত ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দিই। এজমার সর্বাধুনিক চিকিৎসা সম্বন্ধে ডাক্তারদের আমরা অবহিত করি ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে এবং আমাদের এজমা অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা গাইডলাইন প্রকাশিত করছি। এই গাইডলাইন রিসেন্টলি আপডেট করা হয়েছে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে এজমার চিকিৎসা হয় আমাদের এখানেও আমাদের ডাক্তাররা সারা দেশের এজমা চিকিৎসকরা যাতে গাইডলাইন অনুসারে একটা ইউনিফর্ম চিকিৎসা দিয়ে আমরা এই শ্বাসকষ্ট রোগীদের কষ্ট লাঘব করতে পারি, এটাই আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা এইভাবে আমাদের এজমা সেখানে কাজ আমরা চালিয়ে যাচ্ছি। 2010-এর প্রতিবাদটা হলো ইউ ক্যান কন্ট্রোল ইউর এজমা। আপনার শ্বাসকষ্ট আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন এবং এই জন্য আমি যে নিয়ন্ত্রণের যে প্রবলেমগুলো সেটা বললাম যে রোগী নিজেই নিজের ডাক্তার এবং চিকিৎসক হতে হবে এবং রোগী এজমা সম্বন্ধে সঠিক জ্ঞান থাকতে হবে এবং কোন সময় কী পদক্ষেপ নিতে হয় সে ব্যাপারে রোগী জানতে হবে, তাইলেই সে নিজের তার এজমা নিয়ন্ত্রণ রাখতে পারে। এই জন্য